নমস্কার। ঠাকুর মা স্বামীজি আর আমার গুরু মহারাজের চরণে প্রণাম নিবেদন করে শুরু করছি আজকের পাঠ। আজ আমি আপনাদের শ্রীমৎ স্বামী ভূতেশানন্দজি মহারাজের বলা কিছু প্রশ্নের উত্তর নিয়ে বলবো। মহারাজ, জপের সময় ঘুম আসে কেন? কিভাবে এটা দূর করা যায়? মহারাজ উত্তরে বলছেন, হ্যাঁ, এটা একটা পরম শত্রু, যোগের বিঘ্ন। ঘুম পেলে চোখে জল দিয়ে বসতে হয়, এতে কিছুক্ষণের জন্য কাজ দেয়। ঘুম পাওয়ার কারণ, মন যেসব বিষয়ে সাধারণত ঘুরে বেড়ায়, ধ্যানের সময় মনকে সেই সব বিষয় থেকে সরিয়ে আনা হয়। কিন্তু মনকে ধ্যেয় বস্তুতে রাখতে না পারলে মন অবলম্বনহীন হয়ে ঘুমিয়ে পড়ে। এটা দূর করার উপায় সর্বদা সজাগ ও সতর্ক থাকার চেষ্টা করা। মহারাজ, চেষ্টা করি, কিন্তু আবার কখন ঘুম এসে যায়, কি করব বুঝতে পারি না। মহারাজ তখন বলছেন, যে বিষয়ে ধ্যান করছি তাতে যদি তীব্রতা বেশি থাকে, অর্থাৎ তাকে পাওয়ার আকাঙ্ক্ষা খুব তীব্র থাকে, তবে কি আমরা অসতর্ক হতে পারি? যেমন বলা হয়, পাশের ঘরে মণিমুক্তা লুকোনো আছে, এ কথা জানতে পেরে চোর কি এ ঘরে নিশ্চিন্তে ঘুমোতে পারবে? না, পারবে না। যতক্ষণ না সে শীত কেটে পাশের ঘরে ঢুকছে এবং মণিমুক্তা লাভ করছে, ততক্ষণ সে নিশ্চিন্ত হয়ে থাকতেই পারবে না। সেই রকম যদি আমরা জানি আমাদের হৃদয়ে তিনি আছেন, তাকে লাভ করতেই হবে, তবে কি আমরা অসতর্ক হতে পারি? ঘুমোতে কি পারি? তবে কি মহারাজ ব্যাকুলতার অভাবেই এরকম হয়? মহারাজ বলছেন, তাছাড়া আর কি বলবো, সেই জন্য সদা সর্বদা সতর্ক ও সজাগ থাকার চেষ্টা করা উচিত। চেষ্টা করতে করতে ক্রমে সেটা অভ্যেস হয়ে যায়, সংস্কার হয়ে যায়। ঘুম পেলে হেঁটে হেঁটে জপ করলে কি হবে মহারাজ? মহারাজ উত্তরে বলছেন, তা করতে পারো, কিন্তু তাতে নয় ঘুমকে তাড়ানো গেল, কিন্তু ধ্যান তো আর হলো না। ধ্যান মানে সব ইন্দ্রিয় নিজের নিজের কাছ থেকে বিরত থাকবে, আর শুধু মনকে ধ্যেয় বস্তুতে লেগে থাকতে হবে। হাঁটলে তো আর ধ্যান হলো না। মহারাজ, ধ্যান জপের সময় আসনে বসেই জপ শুরু করা উচিত, নাকি কিছুক্ষণ পরে শুরু করা উচিত? মহারাজ কি সুন্দরভাবে বুঝিয়ে দিচ্ছেন। এ ব্যাপারে আমাদের সময়ে ফণী মহারাজ স্বামী আত্মরামানন্দ বেশ মজা করে বলতেন। একজন আসনটা নিয়ে এসে মাটিতে ফেলল, তারপর ধপাস করে বসে পড়ল, মালাটা টেনে বার করল, আর বার করেই নোঙর টানার মতো টানতে শুরু করলো। সকলে খুব হেসে উঠল। এই রকম করে হবে না। স্বামীজি বলেছেন, আসনে বসে কিছুক্ষণ চুপ করে থাকতে হয়, মনের গতিবিধি পর্যবেক্ষণ করতে হয়। এভাবে মন কোথায় যাচ্ছে, কি করছে ইত্যাদি লক্ষ্য করতে করতে অশান্ত মন শান্ত হয়ে আসে, তার ছোটা বন্ধ হয়। তারপর ধ্যান জপ করা উচিত, কিন্তু তার জন্য যতটা সময় দিতে হয় ততটা সময় কোথায়? ব্যস্ততা থাকলে কি এরকম সম্ভব? হয়তো তাড়াতাড়ি উঠেই কুটনো কাটতে যেতে হবে, কি ট্রেনিংয়ের পড়া তৈরি করতে হবে। মহারাজ, ব্যস্ততা থাকলে কি করব? মহারাজ তখন বলছেন, কি আর করবে, ওই রকম নোঙর টানবে। আসল কথা, যতটুকু সময়ই করো না কেন ভাবের সঙ্গে করার চেষ্টা করবে। ভাবটাই আসল। একটা ভাব নিয়ে করলে যতটুকু সময়ই করো তাতে উপকার হবে। মন শান্ত না হলে নিজেকে যাচাই করা যায় না, মনকে বিশ্লেষণ করাও যায় না। ঘাসের কোরকটাকে যদি আলাদা করতে হয়, তবে সেটা হঠাৎ টান দিলে কিন্তু ভেঙে যাবে। খুব সন্তর্পণে ধীরে ধীরে কোরকটাকে ঘাস থেকে পৃথক করতে হয়। সেই রকম
খুব ধৈর্যের সাথে আত্মাকে অনাত্মা দেহাদি থেকে আলাদা করতে হয়। সেরকম ধ্যানের সময় মনকে নিবিষ্ট করতে চাইছি সেটা ছাড়া অন্য কোনো বস্তু থেকে মনকে পৃথক করে এনে ইষ্ট বস্তুতে নিয়োগ করতে হবে। সমাধির চেষ্টা করছি, যে অবস্থা লাভ করতে চাই তার জন্য মনকে তো শান্ত করতে হবে। ধ্যান করতে হলে মনকে শান্ত করতেই হবে। মন শান্ত হয়ে এলে জীবনটাতে তার ছাপ পড়বে, চলন বলন সব শান্ত হবে, জীবনে শান্ত ভাব আসবে, চরিত্রে মৃদু ভাব আসবে। তরবর করলে হবে না। কীর্তন যারা করে খোল করতাল বাজিয়ে খুব নাচানাচি লাফালাফি করে, ধ্যানীর এই অবস্থা ভালো লাগে না। ঠাকুরের জীবনে দুটোই খুব লক্ষ্য করা যায়। ঠাকুর যখন নাচছেন সে কী নৃত্য! যারা সঙ্গে গাইছে বা নাচছে তারা শুধু নয়, যারা শুনছে বা দেখছে তারাও ঘেমে যাচ্ছে। আবার এক সময় বলছেন, এমন হইচই ভালো লাগে না, অর্থাৎ শান্ত ভাব। তিনি সব ভাবের পরাকাষ্ঠা দেখাবেন কি না, তাই দুটোই দেখিয়েছেন। প্রশ্ন: এই যে ঘুমিয়ে পড়া, এটাতেই কি যোগে লয় বলা হয়? মহারাজ বলছেন, হ্যাঁ, যোগের বিঘ্নগুলোর মধ্যে এটি হলো লয়। সাধক ধ্যান করতে করতে হঠাৎ তার মনের সামনে থেকে ধ্যেয় বস্তু সরে যায়। মন জেগে থাকে কিন্তু ধ্যেয় বস্তু থাকে না। তখন সাধককে আবার মনের সামনে ধ্যেয় বস্তুকে আনার চেষ্টা করতে হয়। আর আমাদের মতো সাধারণদের ক্ষেত্রে লয় মানে তো ঘুম। মন ঘুমিয়ে পড়ে, তাকে জাগিয়ে রাখার চেষ্টা করতে হবে। এরপর আছে বিক্ষেপ, এটা সকলেরই হয়, সকলেই সেটা জানে। ধ্যেয় বিষয় ছেড়ে মন অন্য বিষয়ে চিন্তা করে, তখন মনকে পুনরায় ধ্যেয় বস্তুতে নিবিষ্ট করতে চেষ্টা করতে হয়। কষায় মানে রঞ্জিত হওয়া। মন ভোগ বাসনা বা বিষয় বাসনার দ্বারা রঞ্জিত থাকলে সেই বিষয়ের দিকেই আকৃষ্ট হয়। বিষয়ের প্রতি মন যখন আকৃষ্ট হয়, মন যেন সে ব্যাপারে সজাগ থাকে। আরেকটি বিঘ্ন আছে, সেটি হলো রসাস্বাদন। সাধক একটু অগ্রসর হয়ে সাধনের বিন্দুমাত্র আনন্দ পেয়ে সেখানেই আনন্দ আস্বাদ করতে লেগে যায়। কিন্তু মনকে শাসন করে বোঝাতে হবে যে আমার উদ্দেশ্য আরও অনেক দূর। যেমন ঠাকুরের কাঠুরিয়ার আরও এগিয়ে যাওয়ার গল্পটি। সমপ্রাপ্ত হলে মন আর বিচলিত হবে না, অর্থাৎ যে উন্নত অবস্থায় মন উঠেছে তাকে সেখানে ধরে রাখার চেষ্টা করতে হবে। তবে আমাদের হতাশার কিছু নেই। আমরা যেটুকু চেষ্টা বা সৎ প্রচেষ্টা করি না কেন, তা যতই সামান্য হোক বৃথা যায় না, তা জমা থাকে। আদর্শের দিকে, উদ্দেশ্যের দিকে যদি একটা ছোট্ট পাও ফেলে থাকি, ততটুকু দূরত্ব তো কমলো, ততটুকু তো জমা হলো। যদিও একথা ঠিক যে মনের তীব্র ব্যাকুলতা না আসা পর্যন্ত আমরা যাই করি না কেন কোনো কিছুই কিছু নয়, তা বলে কি চেষ্টা ছেড়ে দিতে হবে? না, যতক্ষণ না এই রকম ব্যাকুলতা হচ্ছে ততক্ষণ চেষ্টা করে যেতেই হবে। আমাদের এতটুকু চেষ্টারও বৃথা যায় না, চেষ্টা বৃথা যাবে না, জমা থাকবে। ভবিষ্যতে যখন জীবনে ঘাত প্রতিঘাত আসবে, তখন সেই ক্ষুদ্র অথচ সৎ চেষ্টাটুকুই আমাদের বাঁচাবে। যত ছোট চেষ্টাই হোক না কেন, কোনো সৎ চেষ্টাই ভুলতে নেই। যেটুকু স্মরণ করলেও দুর্যোগে বিপদে মনে বল আসে। নবানুরাগের বৈরাগ্য, চেষ্টা ইত্যাদি ভবিষ্যৎ জীবনে স্মরণ করতে হয়। তখন মনে হয়, আহা, কী রকমই না মনের অবস্থা ছিল, কত টান, কত বৈরাগ্য। মহারাজ আমাদের জীবনের এই সমস্ত
ঘটনাগুলিকে, আমাদের সমস্যাগুলিকে কত সুন্দরভাবে ঠাকুরের বলা উদাহরণ দিয়ে বুঝিয়ে দিয়েছেন। আমরা তার এই পথেই যেন চলতে পারি। তিনি যেভাবে বলে গেছেন আমরা যেন সেইভাবেই অনুসরণ করে যেতে পারি। আজ এই পর্যন্তই। ঠাকুরের কাছে কামনা করি আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।